আসসালামু আলাইকুম। ফিজিক্সের ওয়ান শট ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে পর্যাবৃত্ত গতির অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। এখানে কি বলছে? কালিক পর্যায়ক্রমের উদাহরণ কোনটি? আগে আমরা জেনে নিই যে পর্যাবৃত্ত গতিটা কি। পর্যাবৃত্ত গতি হচ্ছে যে কোনো একটি বস্তু যদি এর গতি কোনো একটা বস্তুর গতি যদি এমন হয় যে এর একটি নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে। ধরো এই যে একটা বস্তুর গতিটা হচ্ছে ধরো এরকম, এই যে একটা ধরো দোলনা, এই যে দোলনা একবার এখানে যায় একবার এখানে যায়, ঠিক আছে? এই যে মাঝখানে হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, দোলনাটা একবার এই বিন্দুটাকে অতিক্রম করে এখানে আসে, আবার ঠিক উল্টোভাবে এসে এই বিন্দুটাকে আবার অতিক্রম করে, এবং দুইটা সময় কিন্তু সেম, অর্থাৎ এখান থেকে এখানে আসতে যতক্ষণ লাগে এখান থেকে এখানে আসতেও ঠিক ততক্ষণই লাগে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর এই যে মধ্যের এই বিন্দুটা অতিক্রম করে। এই গতিটাকে আমরা বলি পর্যাবৃত্ত গতি। আর পর্যাবৃত্ত গতি হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে কালিক পর্যায়ক্রম, একটা হচ্ছে স্থানিক পর্যায়ক্রম। কালিক পর্যায়ক্রম হচ্ছে যে এই পর্যাবৃত্ত গতিটা যখন সময় সাপেক্ষে ঘটবে তখন হচ্ছে কালিক, আর যখন স্থানের সাপেক্ষে ঘটবে তখন হচ্ছে স্থানিক। এবার ব্যাপারটা একটু বুঝে নিই। ধরো এই যে এখানে এটা কিন্তু এই যে ধরো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, সি থেকে দোলনাটা একটা নির্দিষ্ট সময় পর পর এ বিন্দু অতিক্রম করে বিতে যায়, বি থেকে একটা নির্দিষ্ট সময় পর পর এ অতিক্রম করে সিতে আসে, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট সময় পর পর এই এ বিন্দুটা অতিক্রম করে, অর্থাৎ এখানে সময় সাপেক্ষে পর্যায়ক্রমটা ঘটছে, তাই এটা কালিক পর্যায়ক্রম। এবার ধরো আমরা যদি এরকম করি, একটা লাইন টানলাম, একটা স্কেলে একবারে সেম সেম দূরত্ব পর্ব লাইন টানলাম। এখন আমরা যদি বলি এই লাইনটা আর এই লাইনটার মধ্যে দূরত্ব সেম, আবার এই লাইন দুইটার মধ্যে দূরত্ব সেম, আবার এই লাইন দুইটার মধ্যে দূরত্ব সেম, অর্থাৎ একটা নির্দিষ্ট স্থান পর পর একটা লাইন পাওয়া গেছে, এবং এটা হচ্ছে যে এটাও কিন্তু একটা পর্যায়ক্রম, যে আমি একটা নির্দিষ্ট স্থান পর পর একটা লাইন পাইতেছি, অর্থাৎ এখানে যেহেতু স্থানের সাপেক্ষে ঘটছে তাই এটাকে বলা হয় স্থানিক পর্যায়ক্রম। এবার অবজেক্টিভটা দেখো, কালিক পর্যায়ক্রম। স্কেলের উপর দাগ, এই যে স্কেলের উপর দাগ হচ্ছে স্থানিক পর্যায়ক্রম। শার্টের ডোরা কাটা দাগ, এই ধরো একটা শার্টের যে কাপড় এর মধ্যে ডোরা কাটা দাগ আছে, এই যে এটা একটা নির্দিষ্ট স্থান পরপর দাগটা পাওয়া যায়, এখানে সময়ের এখানে কোনো ব্যাপার নেই। তারপরে কঠিন পদার্থের কেলাসের অণু, একটা কঠিন পদার্থের মধ্যে এর কেলাসের অণু আছে, এটাও কিন্তু একটা নির্দিষ্ট স্থান পরপর অণুটা পাবে, এখানে কোনো সময়ের ব্যাপার নেই। কিন্তু দেখো গিটারের তার, গিটারের তার তার না, এটা গিটারের তারের এই যে গতি, গিটারের তার যদি আমরা যখন বাজাই, তারটা যখন ধরো এই যে তারটা এখন একবার এখানে যায় একবার এখানে যায়, দেখো একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু এই দূরত্ব অতিক্রম করে। একটা গিটার যখন আমরা তার বাজাই, ধরো একবার যায় এখানে একবার যায় এখানে, একটা নির্দিষ্ট সময় পর পর এই দূরত্বটা এই বিন্দুটা অতিক্রম করে, তাই এখানে গিটারের তারের গতি হচ্ছে কালিক পর্যায়ক্রম। দেখো কম্পাঙ্ক, আমরা কি জানি পর্যায়কাল ইকুয়াল টু 1/f, কম্পাঙ্কর উল্টা। কম্পাঙ্ক কী হবে? পর্যায়কালের উল্টো, ঠিক আছে? এবার মিনিটের কাটা একবার ঘুরে আসতে কতক্ষণ লাগে? 60 মিনিট, 60 গুণ 60 3600, তো 1/3600, তো এই কম্পাঙ্ক হচ্ছে হার্জ, তো 1/3600 কত? 2.78 × 10⁻⁴, ঠিক আছে? একটি ঘড়ির সেকেন্ড, মিনিট এবং ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত কত? কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। যে আমরা কৌণিক কম্পাঙ্ক পড়লাম একটু আগে, ওটাই কৌণিক বেগকে ঘূর্ণায়মান যে গতি, তখন আমরা কৌণিক বেগ বলি, ওটাকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখো সেকেন্ডের কাটা ধরলাম ওমেগা এস, মিনিটের কাটা ওমেগা এম, আর ঘন্টার ক্ষেত্রে ওমেগা আওয়ার, ঠিক আছে? আমরা কি বললাম? 1/t ওমেগা ইকুয়াল টু পড়ছি না? আচ্ছা, তাহলে এবার আমরা 1/t, সেকেন্ডের ক্ষেত্রে হচ্ছে 1/f,
60, কারণ 60 সেকেন্ডে এটা একবার অতিক্রম করে পুরো দূরত্ব। মিনিটের ক্ষেত্রে যে 1/30 3600, এবং ঘন্টা কাটার ক্ষেত্রে 12 ঘন্টা, সেকেন্ডে নিলে 3600 দিয়ে গুণ। ঠিক আছে, এবার আমরা এটাকে পূর্ণ সংখ্যা নেব। এই যেখানে সবগুলো পূর্ণ সংখ্যা দিয়ে আছে না, আমরা পূর্ণ সংখ্যা নিব। তাহলে এবার দেখো, আমি যদি এখানে পূর্ণ সংখ্যা নিতে চাই, এখানে 60 দিয়ে গুণ দিই, এই যে এখানে তো 60 দিয়ে আমি গুণ দিলাম, তাহলে এই পূর্ণ সংখ্যা কিন্তু যায় না। কিন্তু এই যে সবচেয়ে বড়টা, এই বড়টাকে যদি আমি ওই সংখ্যা দ্বারা গুণ করি, তাহলে কিন্তু পূর্ণ সংখ্যা যাবে। যেমন ধরো এই যে এখানে 12 × 36, তাহলে আমি উপরেও ধরো 12 × 3600 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, তাহলে এখানে কত হবে, 1 এসে পড়বে। সব এবার পুরোটার মধ্যে আমি সেম সংখ্যা দ্বারা গুণ করবো। তাহলে এখানেও ধরো 12 × 3600 দ্বারা আমি গুণ করলাম, তাহলে 3600 দিয়ে 12 × 3600 যদি আমি গুণ করি, 3600 কাটা, এখানে থাকে 12। ঠিক আছে, আর এই যে পুরোটা দিয়ে যদি আমি এখানে গুণ দিই, তাহলে এখানে থাকবে 720। এই যে এটা হচ্ছে উত্তর। দেখো, দুটি স্পন্দনরত কণার সরণ যথাক্রমে এত এবং এত, এতে দশা পার্থক্য কত? আমরা যে সরলসন্ধিত স্পন্দন কণার সাধারণ সমীকরণ কোনটা? x × a sin ওমেগা টি প্লাস হচ্ছে ডেল্টা। ঠিক আছে, এটা হচ্ছে দশা। এবার এখানে কি আছে, x = a sin ওমেগা টি। এবার আমরা কি লিখতে পারি, a sin ওমেগা টি প্লাস π/2 = a cos ওমেগা টি। এই যে a cos ওমেগা টি আসছে, এবং আমরা জানি না ত্রিকোণমিতি অনুযায়ী যে π/2 এর সাথে যে যদি কোনো এই সংখ্যার সাথে π/2 যোগ হয়, তখন এটা উল্টে যায়, যেমন সাইন হয়ে যায় cos। তাহলে এই দেখো, cos a cos ওমেগা টি চলে আসছে, এবং π/2 যোগ করার কারণে, তাই দশা পার্থক্য হবে π/2। এটা দেখো, সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কোনো কণা সরণের সর্বোচ্চ অবস্থানের মধ্যে যাত্রা শুরু করলে আদি দশা কত? ঠিক আছে, এটা কোনো ম্যাথ রিলেটেড ভাবে না চিন্তা করে তুমি জাস্ট চিত্র হিসেবে দেখো, তাহলে বুঝবা। এই যে এখান থেকে আমরা মূলত যাত্রাটা শুরু করি। এই যে ধরো, এই যে একটা দোলনা যাত্রা শুরু করলো সাম্যাবস্থান থেকে, এটা হচ্ছে এই যে 0 বিন্দুটা, এবং এটা এদিকে একবার যাবে, এদিকে একবার যাবে, অর্থাৎ এটা হচ্ছে একটা সর্বোচ্চ অবস্থান, এটা হচ্ছে একটা সর্বোচ্চ অবস্থান। এবার এখানে কি বলছে, সর্বোচ্চ অবস্থান হচ্ছে যাত্রা শুরু করলে, এটাকে যদি আমরা a ধরি, এটা হবে -a, বিপরীত দিকে। এখন সর্বোচ্চ অবস্থান, এবং এই সরলছন্দিত স্পন্দন কণা যখন যাত্রা শুরু করে, 0 থেকে একবার 90 ডিগ্রি পর্যন্ত যায়, তারপর আবার 0-তে ফিরে আসে, আবার 90 ডিগ্রি যায় উল্টো দিকে, আবার 0-তে ফিরে আসে। তার মানে কি, একটা সরলছন্দিত স্পন্দন কণার সর্বোচ্চ অবস্থান হচ্ছে এই যে 90 ডিগ্রি, 90 ডিগ্রির পর এটা আবার কমতে থাকে, আর 90 ডিগ্রি হচ্ছে π/2, তাই উত্তর হচ্ছে π/2। এটা কোনো ম্যাথের ক্যালকুলেশন করে দরকার নেই, এটা জাস্ট এভাবে তুমি চিন্তা করবা। দেখো এখানে কি বলছে, একটি সরলছন্দিত স্পন্দনে স্পন্দিত একটি বস্তুর x এর সাথে ত্বরণ এর সম্পর্ক, মানে লেখচিত্র সম্পর্কটা। তুমি প্রথমে সূত্রটা লিখে নিবা, a = -ω²x। ঠিক আছে, এবার ওমেগাকে যদি আমরা ধ্রুব রাশি ধরি, তাহলে a সমানুপাতিক -x। এবার তুমি একটা ওই লেখচিত্র আঁকার জন্য আমার কোঅর্ডিনেট লাগবে, অর্থাৎ বিন্দু লাগবে। তাহলে দেখো, আমি এর মান যদি 1 বসাই, এক্স এর মান কী হয়, -1। এর মান যদি -2 বসাই, এক্স এর মান কী আসে, 2, কারণ এই যে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এবার একটা লেখচিত্র চিন্তা করো, 1 -1 বিন্দুটা কোথায় হবে, এই যে x1 y -1। ঠিক আছে, এবার x -2 y হচ্ছে প্লাস। এবার দেখো, এটা ঠিক এই যে, এবার এই লেখচিত্রের সাথে এটা চিহ্ন, এটা মিল আছে না, অর্থাৎ এটা হবে অ্যান্সার। এবার এটা দেখো, সরল ছন্দিত স্পন্দনশীল একটি কণার দোলনকাল হচ্ছে 10 সেকেন্ড, t = 10 সেকেন্ড।
সমীকরণটি নিচে কোন সমীকরণ এ আর এক্স এর সম্পর্ক প্রকাশ করে? আমরা কি জানি ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t, আর একটু আগে যে সূত্রটা পড়লাম এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে আমার সূত্রে কী লাগবে? ওমেগা স্কোয়ার, আমি একটা স্কোয়ার দিয়ে দিই। 2π, টির মান 10 সেকেন্ড। ঠিক আছে, এবার এখানে দেখো এ, এই যে এ ইজ ইকুয়াল মাইনাস, এবার ওমেগা স্কোয়ারের মান বসাই দিই 2π/10 স্কোয়ার এক্স। আর এটার সাথে এটার মিল আছে না, এটাই অ্যান্সার। একটি সরলচন্দ্রিত গতিসম্পন্ন কণার সর্বোচ্চ বেগ এত, কণার বিস্তার এত, কৌণিক কম্পাঙ্ক কত? সর্বোচ্চ বেগের সূত্র কি? ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা এ। এ হচ্ছে ত্বরণ, সরি ওমেগা এ, এ হচ্ছে বিস্তার, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, বি হচ্ছে বেগ। আর আমার কি লাগবে? কৌণিক কম্পাঙ্ক। ওমেগাকে এক পাশে রাখি, ভি ম্যাক্স বাই এ। এবার বেগে হচ্ছে 0.03, আমি ইনভার্স 1, এ হচ্ছে 0.006 মিটার, ভাগ করলে আসে 5 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্কের একক। একটি সরলচন্দ্রিত গতিসম্পন্ন করার সর্বোচ্চ বেগ এত, কণার বিস্তার এত, পর্যায়কাল কত? একটু আগে বলছে কৌণিক কম্পাঙ্ক, একটু আগে ওমেগা চাইছে, এখন টির মান চাইছে। তাহলে আমরা সূত্রটা লিখি, ওমেগা ইজ ইকুয়াল টু, না আগে এটা লিখি, বেগের সূত্র ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ। ঠিক আছে, ওমেগা ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স বাই এ। আর ওমেগা সূত্র আমরা কি জানি? 2π/t ভি ম্যাক্স বাই এ। এবার আমরা এটাকে কি লিখতে পারি? টিটাই পাশে নিয়ে বাকিটাই পাশে নিয়ে আসি, তাহলে টি ইজ ইকুয়াল টু 2π/a/vm। ঠিক আছে, এবার মান বসাই দিই। 2π এর মান 3.1416, এর মান হচ্ছে 30 সেন্টিমিটার, 30 ইন্টু 100 এত মিটার, ভি হচ্ছে 6। এবার পুরোটা ক্যালকুলেশন করলে উত্তর হয় 0.31 সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো দশা বলতে কী বোঝায়? দশা মূলত কি? কোনো একটা বস্তুর গতির একটা নির্দিষ্ট অবস্থাকে আমরা দশা বলি। ধরো আমি বললাম যে সে এই দশায় আছে, তার মানে কি? সে কোনো একটা গতিশীল একটা বস্তু একটা নির্দিষ্ট সময়ে কোন অবস্থানে আছে তাকে আমরা বলি দশা। অর্থাৎ ধরো বললাম যে 90 ডিগ্রি একটা দশা, অর্থাৎ সে একটা নির্দিষ্ট সময় পর এই 90 ডিগ্রির এই অবস্থানে আছে, একটা অবস্থান প্রকাশ করে দশার মাধ্যমে, তাই দশা হচ্ছে অবস্থান। সরল ছন্দিত স্পন্দন গতির ত্বরণ এবং সরণের সম্পর্কটি কী? এই যে একটু আগে পড়লাম এ সমানুপাতিক মাইনাস এক্স, অর্থাৎ এটা হচ্ছে বিপরীতমুখী। এটা কিন্তু সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, অর্থাৎ ত্বরণ যদি এখানে, সরণ যদি এখানে হয় এখানে, তাহলে ত্বরণ হবে এখানে, কিন্তু এটা হবে মন্দন, অর্থাৎ গতি কমবে। আবার এখান থেকে যদি আসে তখন কি হবে? দূরত্ব কমতে থাকবে কিন্তু ত্বরণ তখন বাড়তে থাকবে, তাই সমানুপাতিক, অর্থাৎ বাড়বে সমানুপাতিক হারে কিন্তু বিপরীত দিকে। সরণ এখানে হলে মন্দন হবে, আবার সরণ এখানে হলে ত্বরণ হবে, অর্থাৎ সেম হারই বাড়বে কিন্তু বিপরীত দিকে। টি শূন্য হলে দোলন সম্পন্ন কোনো দশাকে কী বলে? আদি দশা বলে। অর্থাৎ টি শূন্য মানে এই যে শুরু থেকে কোনো বস্তু স্টার্ট করবো, অর্থাৎ এটাকে আমরা আদি দশা বলি। সরল ছন্দিত কণার সরণ পুনরাবৃত্তি হয় কখন? অর্থাৎ কি? পর্যায়কালটা বের করব। পর্যায়কালের সূত্র কি? 2π/ω। একটু আগে বললাম না ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t, টিটাকে এই পাশে ওমেগাকে এই পাশে নিলে 2π/ω, তো এটা হচ্ছে অ্যান্সার। কোনো সরল ছন্দিত স্পন্দনরত বস্তুকণার বিস্তার এ, সরণ এক্স হলে ত্বরণ সর্বনিম্ন কখন হবে? এই যে একটু আগে পড়লাম
এ সমানুপাতিক মাইনাস এক্স। অর্থাৎ আমি যদি আদি অবস্থানের বস্তুটাকে রাখি তখন এর ত্বরণ হবে 0, কিন্তু সর্বোচ্চ বিন্দুতে এর ত্বরণ হবে সর্বোচ্চ। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই অবস্থান থেকে যদি একটা বস্তু যাত্রা শুরু করে, আস্তে আস্তে দূরত্ব বাড়তে বাড়তে এক্স সমান সমান সর্বোচ্চ বিস্তারে চলে যায়, কিন্তু এর ত্বরণটা কাজ করে এইদিকে, বস্তুটার বেগ থাকে এইদিকে বা ত্বরণ কাজ করে এইদিকে। এই জন্য দেখো একটা মাইনাস আছে। বস্তু যত দূরত্ব অতিক্রম করে ত্বরণও বাড়তে বাড়তে এই অবস্থানে ত্বরণ হয় সর্বোচ্চ। আবার এখান থেকে যখন দূরত্ব কমতে থাকে তখন ত্বরণও কমতে থাকে। এবার দূরত্ব হয় এদিকে, ত্বরণ কিন্তু হয় এদিকে। তাই মাইনাসের এখানে মাইনাসের কারণে দিক বুঝায়, এবার মাইনাসটা যদি আমি বাদ দিই কী হবে, এক্স সমানুপাতিক এ। ঠিক আছে? তাহলে এক্স বাড়ে, এও বাড়ে, আবার এক্স কমতেছে, এও কমতেছে, অর্থাৎ এক্স যখন 0 এও তখন 0। ঠিক আছে? একটি পূর্ণ কম্পনে টি সময় দশার পার্থক্য 2π হলে কৌণিক কম্পাঙ্ক কত? ওমেগা ইজ হলো 2π/t। এই যে সূত্রটা। সরল সন্ধিত স্পন্দন সম্পন্ন কণার সমীকরণ এটা হলে সর্বোচ্চ সরণ কত? এই যে এখানে এ দেওয়া আছে, অর্থাৎ এখানে এ দ্বারাই সর্বোচ্চ সরণ হচ্ছে বিস্তার বুঝাইছে, তাই এখানে এ হচ্ছে অ্যান্সার। সরল সন্ধিত গতিতে চলমান একটি বস্তুর বিস্তার দেওয়া আছে, কম্পাঙ্কও দেওয়া আছে, বস্তুটির সরণও দেওয়া আছে, বেগ কত? সূত্র কি? ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওমেগার মান কত? ওমেগার মান হচ্ছে এখানে কি দেওয়া, দাঁড়াও, এখানে দেখো কম্পাঙ্ক দেওয়া আছে, আমরা কম্পাঙ্ক জানি কি এফ, কৌণিক কম্পাঙ্ক কি ওয়াই। এবার ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t। ঠিক আছে? এবার ওমেগা সমান কি লিখতে পারি? 2π 1/t, আর 1/tকে আমরা কি লিখতে পারি? এফ, অর্থাৎ ওমেগা ইজ ইকুয়াল টু 2π ইন্টু এফ। এবার রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার 2 ইন্টু 3.1416 ইন্টু কম্পাঙ্ক হচ্ছে 12 হার্জ, বিস্তার হচ্ছে 0.01 স্কোয়ার, সরণ হচ্ছে 0.005 স্কোয়ার। আর এই পুরো ক্যালকুলেশনের উত্তর হচ্ছে 0.65264 ms ইনভার্সন এটা। ঠিক আছে? এবার দেখো স্পন্দন গতি সাধারণ সমীকরণ হচ্ছে এটা। তো সাধারণ সমীকরণটা হবে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে? ওমেগা টি, এই যে টি এর সাথে যেটা সেটা পুরোটা হচ্ছে ওমেগা, অর্থাৎ কৌণিক কম্পাঙ্ক। এবার ওমেগার মান আমরা কি জানি? 2π/t। আমার চাইছে কি সাধারণ কম্পাঙ্ক, অর্থাৎ এটাকে যেমন 2πf। এবার এফ সমানুপাতিক সমান আমরা কি লিখতে পারি? ওমেগা/2π। ওমেগার মান 6π, এই যে 6π আর 2π, পাই কাটা 3 হার্জ। অ্যান্সার। এম ভরের একটা বস্তু সরল সন্ধিত স্পন্দনের গতিশীল আছে, এর পর্যায়কাল কত? এটা হচ্ছে মূলত একটা সূত্র, টি ইজ ইকুয়াল 2π রুট ওভার m/k। এটা তোমরা মুখস্থ রেখো, এটা অনেক বড় একটা ক্যালকুলেশন, একটা সূত্র, এটা আর কি এখন বোঝার দরকার নেই, এটা মুখস্থ রেখো তোমরা, এটাই ভালো হবে। এই যে এটাই অ্যান্সার, টি ইজ ইকুয়াল 2π রুট ওভার m/k। সরল সন্ধিত স্পন্দনরত কণার ক্ষেত্রে সর্বোচ্চ বেগ ভি ইজ ইকুয়াল টু ওমেগা এ। এগুলো সব যে সূত্র, তোমাদের সূত্র এই অধ্যায়ের সূত্র পারলে এগুলো পারবা।
আর এখন যদি তোমাদেরকে আমি এগুলো বুঝাই তাহলে কিছুদিন পর পরীক্ষা, শুধু শুধু এখন এগুলো বোঝার দরকার নেই। এই যে ওমেগা এ, এগুলো সূত্র যদি আগে এগুলো পড়ে থাকো, জাস্ট সূত্রগুলো মুখস্থ রাখবা যাতে অঙ্কের বেলা দিতে পারো, বুঝছো? সরল ছন্দিত স্পন্দনরত কোনো কণার সরণের সমীকরণ দেওয়া আছে, ব্যাক সময় রেখা চিত্র। এখন একটু আগে যে বলছিলাম যে সরণের সাথে ত্বরণের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, সরণের সাথে বেগের সম্পর্ক সমানুপাতিক। অর্থাৎ তুমি যখন এখান থেকে যাত্রা শুরু করবা, এখানে এক্স এর মান 0, এখানে এর মান 0, এখানে বি এর মান হচ্ছে সর্বোচ্চ, ঠিক আছে? এখানে এক্স হচ্ছে সর্বোচ্চ, এও হচ্ছে ম্যাক্স, এখানে বি হচ্ছে মিনিমাম, 0 ধরো মিনিমাম। দেখো এক্স যত বাড়তেছে বেগ তত কমতেছে, আবার এখানে দেখো এক্স যত কমতেছে বেগ তত বাড়তেছে। অর্থাৎ কি, সরি ভুল লিখছি মনে হয়, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এক্স সমানুপাতিক 1/b। এবার দেখো তুমি এখান থেকে যত নিচ থেকে উপরে যাবে বেগ তত কমতে থাকবে, আদি বিন্দুতে বেগ সর্বোচ্চ। এবার দেখো এখানে শুরুর বিন্দুতে বেগ সর্বোচ্চ, ঠিক আছে? এবার সময়, সময় যত বাড়তেছে বেগ তত কমতেছে, এবং একটা নির্দিষ্ট সময় পর বেগ মানে 0। আবার দেখো এই সময়টার পর আবার যখন সময় উল্টো দিকে যাইতেছে, এই যে আবার বেগ তত বাড়তেছে, ঠিক আছে? বুঝছো এবার? তাই বেগ সময় লেখচিত্র হচ্ছে এটা। এই জায়গাটা আরেকটু দেখাই দিই। ধরো এখান থেকে যাত্রা শুরু করছে আদি বিন্দুতে বেগ সর্বোচ্চ, ঠিক আছে? ধরো 10 সেকেন্ড পরে সর্বোচ্চ অবস্থানে আমি চলে আসছি। সর্বোচ্চ অবস্থানে কি বেগ সর্বনিম্ন, এই যে বি সর্বনিম্ন, এবং এরপরে আমি আরও 10 সেকেন্ড যাত্রা করলাম, তখন সময় কিন্তু বাড়তেছে, হ্যাঁ, কিন্তু আমার তো সর্বোচ্চ অবস্থান থেকে এখন আর সর্বোচ্চ যাওয়ার সময় নেই, মানে সুযোগ নেই। তো আমি এখন আবার এই যে সর্বোচ্চ অবস্থান থেকে বাকি 10 সেকেন্ড আবার উল্টা দিকে আসবো, এই দেখো আবার গেছি, সময় বাড়ছে কিন্তু সরণ আবার উল্টা দিকে হয়েছে, যার কারণে বেগ আবার বেড়ে গেছে, বুঝছো? এই যে এটাও একটা সূত্র, যে ত্বরণের এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। এটা দেখো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা সমীকরণ, এটা নিয়ে প্রায় প্রতি বছর একটা করে ম্যাথ আসে। সরলছন্দিত কণার ব্যবকলনীয় সমীকরণ, এটা ব্যবকলনীয় সমীকরণটা হচ্ছে এরকম, ডি স্কোয়ার এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এবার এখানে কি সবসময় এই যে ডি স্কোয়ার ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার এর সহগ থাকবে সবসময় 1, ঠিক আছে? এর সহগ অন্য কোনো রাখা যাবে না। তো এখানে দেখো 4 আছে, হ্যাঁ, 1 রাখতে হলে কী করতে হবে, 4 দ্বারা ভাগ করতে হবে। 4 দ্বারা ভাগ করলাম, তাহলে কী হলো, ডি স্কোয়ার এক্স, ঠিক আছে? এবার এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, এটাকে তো 4 দিয়ে ভাগ করতে হবে, 64 4 দিয়ে ভাগ করে কত, 16 ইকুয়াল টু 0। এবার কী বলছি, গতিশীল কণার কম্পাঙ্ক কত? এবার এটা তো ওমেগা স্কোয়ার, যে ওমেগা স্কোয়ারের মান কত, 16, ওমেগার মান কত, 4, ঠিক আছে? ওমেগার মান আমরা কি জানি, 2πf, এফ সমান কি আছে 4/2π, অর্থাৎ কি আসে 2/π, অর্থাৎ এটা আনসার। এই যে এটাও সেম, এর আগে নিয়মে করে ফেলবা, 8 দিয়ে পুরোটাকে ভাগ করবা, ভাগ করার পর কত আসে, 200 8 দিয়ে ভাগ করলে কত হয়, 25। ওমেগা স্কোয়ারের মান হচ্ছে 25, ওমেগার মান হবে 5, ওমেগা হচ্ছে 2πf, এফ হবে কত
এখানে কি বলছে, কৌণিক কম্পাঙ্ক হয়তো 5, এখানে আর অ্যাপ দরকার নেই, এখানে কৌণিক কম্পাঙ্ক 5। এই যে একটু পড়লাম কণার ত্বরণ a ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এই যে একটু আগে বলছে a ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স সাইন ওমেগা টি। টি যখন শূন্য, সরি টি শূন্য না, সর্বোচ্চ অবস্থানে যখন আমরা যাই তখন সাইন 90 ডিগ্রি হয় না, সাইন 90 মান 1, তখন এটা 1 হয়ে যায় এবং মাইনাস ওমেগা স্কোয়ার এক্স হয়ে যায়। এটা হচ্ছে সর্বোচ্চ ত্বরণের ক্ষেত্রে এটা হয় আর কি, বুঝছো? আর এমনি মেন সমীকরণ হচ্ছে এটা, সর্বোচ্চ ত্বরণের ক্ষেত্রে এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এই যে এটাও একটু যে করাইলাম ওই সূত্রটি, দেখো এটাও সেম। এই ব্যবকলনের সমীকরণ দিয়ে অনেক অবজেক্টিভ আসে প্রতি বছর, এটাও 2 দিয়ে ভাগ করবা, তারপর ওমেগার মান বের করবা। সরল দৈর্ঘ্যের সাহায্যে নির্ণয় করা যায় কি পাহাড়ের উচ্চতা, এটা লেখা রাখো। সরল দৈর্ঘ্যের সাহায্যে নির্ণয় করা যায় পাহাড়ের উচ্চতা, সময়, আর একটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এই 3টা সরল দোলকের সাহায্যে নির্ণয় করা যায়। সরল দোলন গতিসম্পন্ন কণার ভর m, কম্পাঙ্ক হচ্ছে ওমেগা হলে বল ধ্রুবক হচ্ছে k, আর ওমেগা একটা সূত্র আছে এ ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। তো স্কোয়ার করলে ওমেগা স্কোয়ার কে বাই এম, অর্থাৎ কে ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এম। নিজের কোনটি দোলন গতির উদাহরণ? এটা হবে সুরসলাকার গতি। কেন? সুরসলাকা যখন বাজাবো দেখবা যে একবার যাবে এদিকে, একবার যাবে এদিকে, ঠিক আছে? এটাকে বলে সরল সঞ্চিত স্পন্দন গতি। অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর, ধরো 2 সেকেন্ড পর, ধরো এটা আমরা গিটার বাজাই, একটা তাপ থাকে, আমরা নাড়া দিলে ধরো 2 সেকেন্ড এখানে যায়, আবার ঠিক 2 সেকেন্ড পর এখানে আসে, এটাকে বলে সরল সঞ্চিত স্পন্দন গতি। আর ঘড়ি কাটাকুই দেখো, এক নির্দিষ্ট সময় পর এখানে আসে, আবার এখানে আসে, এটা এমন হয় না যে 1 সেকেন্ড এখানে আসে আবার 1 সেকেন্ড এভাবে যায়। বৈদ্যুতিক পাখাও সেম, পৃথিবীর গতিও সেম, এটা একদিকে ঘুরে সবসময়। সুরসরলা কিন্তু 2 দিকে যায়, একবার ডানে যায় বা বামে যায়, তাই এটা হচ্ছে দোলন গতি। এটা দেখো এখানে গতিশক্তির সাথে এই যে বিস্তারের একটা সম্পর্ক দেখতে চাইছি। সব বাদ, আমি তোমাকে জাস্ট সোজা একটা হিসাবে বুঝাই দিই, কোনো সূত্র দরকার নেই। ধরো আমরা যেটাকে পড়লাম না যে এক্স যখন 0, ভি তখন ম্যাক্স। দেখো এই যে 0 একটা বিন্দু, এবার গতিশক্তি আমরা কি জানি, কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার না? নর্মালি গতিশক্তি তো বেগের উপরে নির্ভর করে। এবার দেখো 0 একটা বিন্দু, এই বিন্দুতে আমরা কি পড়ছি, এক্স যখন 0, ভি তখন ম্যাক্স না? এই যে 0 একটা বিন্দুতে বেগ সর্বোচ্চ হবে না? অবশ্যই সর্বোচ্চ হবে, কারণ এটা এক্স 0, বেগ যেখানে সর্বোচ্চ, গতিশক্তি তো অবশ্যই সেখানে সর্বোচ্চ হবে না? এই দেখো গতিশক্তি সর্বোচ্চ। আচ্ছা, এরপরে যখন বললাম এক্স হচ্ছে ম্যাক্সিমাম, তখন ভি হচ্ছে 0। এই যে এক্স যখন ম্যাক্সিমাম, ভি তখন 0। আবার উল্টা দিকে আসো, এক্স উল্টা দিকে ম্যাক্সিমাম, ভি তখন 0। বুঝছো? এবার কেন এই লেখো চিত্রটা, মানে এই চিত্রটা হয়েছে 0 বিন্দুতে গতিশক্তি সর্বোচ্চ, হাইয়েস্ট বিন্দুতে গতিশক্তি সর্বনিম্ন, কারণ এই বিন্দুতে হচ্ছে ভি সর্বনিম্ন, এই বিন্দুতে ভি সর্বোচ্চ, এখানে ভি সর্বনিম্ন। ভি যেহেতু এখানে সর্বনিম্ন, তাই গতিশক্তি পুরোটাই সর্বনিম্ন। বুঝছো? সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য অর্ধেক করে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল কী হবে? এখানে দোলনকালের একটা সূত্র আছে, টি ইজ ইকুয়াল টু 2π√L/J। এটা হচ্ছে দোলকের কার্যকর দৈর্ঘ্য। কার্যকর দৈর্ঘ্য চেয়েছি সরল দোলকটা না, এই যে এই ফিতাটা দৈর্ঘ্য, কার্যকর দৈর্ঘ্য। এবার দৈর্ঘ্য অর্ধেক করে, অর্ধেক বাদ, এখানে সব বাদ। পৃথিবীর কেন্দ্রে জির মান কত? 0, 2πL/0, যেহেতু এখানে নিচে 0 অর্থাৎ অসীম হবে, সো তোমার এখানে আর এই অর্ধেক দৈর্ঘ্য ক্যালকুলেশন করতে হবে না।
এটা দেখো টি ইকুয়াল টু 2π√L/g, ঠিক আছে। এই যে এখানে এবার আমরা স্কোয়ার করি 2π × L/g। এবার আমরা এটাকে আর এটাকে ধ্রুবক ধরলে t² সমানুপাতিক 1/g। এবার এটা হচ্ছে সমানুপাতিকের, এটা বাদ, এটাও বাদ। এটা হচ্ছে ধ্রুব রাশির ক্ষেত্রে এটা হয়, সমানুপাতিকের ক্ষেত্রে এটা হয়। এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, এটা ব্যস্তানুপাতিক। টি সমানুপাতিক 1/g হইতো, এইটা যদি হইতো তাহলে আমরা এটা দিতাম। যেহেতু t² আছে তাই এটা হবে, উত্তর হবে এটা, বুঝছো? তুমি চাইলে এটার একটা এই যে বিন্দুগুলা বসাইয়া করতে পারো, দেখো যে এটাই উত্তর হবে। টি যদি এটা আসতো তাহলে এটা হচ্ছে উত্তর। যেহেতু t² আছে, স্কোয়ারের কারণে এখানে চিত্রটা একটু বাঁকা আছে, বুঝছো? পর্যায়কাল দ্বিগুণ হলে সরল দৈর্ঘ্যের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে? পর্যায়কাল আর সরল দৈর্ঘ্যের দৈর্ঘ্য সম্পর্ক হচ্ছে টি সমানুপাতিক √L। কীভাবে? টি সমানুপাতিক 2π√L/g। তো আমরা 2π আর জিকে কনস্ট্যান্ট ধরি, টি সমানুপাতিক √L, অর্থাৎ t² সমানুপাতিক L। এবার পর্যায়কাল 2 গুণ করলাম, তো পর্যায়কাল টির মান 2 বসালে 2 × 4, ঠিক আছে। তো পর্যায়কাল যদি দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে, ঠিক আছে। তো আমি যদি পর্যায়কাল 2 গুণ বৃদ্ধি করি, 2 × 4, তারপর এই যে টি এ 2 বসাইলে কত হয়? 4। তাহলে দৈর্ঘ্য কয় গুণ বৃদ্ধি করতে হবে? অবশ্যই 4 গুণ। নিচের কোন কারণে দোলক ঘড়ি স্লো চলবে? এটা দেখো টি = 2π√L/g, ঠিক আছে। এখানে কি বলছে? জি কে স্থির রাখবো, আমি জি কে স্থির মানে জি কনস্ট্যান্ট, ঠিক আছে। তো জি বাদ, 2π বাদ। এল কে বাড়ালে, ধর এল যদি বাড়াই টি বাড়বে না, সমানুপাতিক না এটা, আর √L তো সমানুপাতিক, অর্থাৎ এল বাড়ালে টি বাড়বে, ঠিক আছে। এল বাড়ালে টি বাড়বে, ওই যে টি বাড়ছে। টি বাড়লে যে পর্যায়কাল টি বাড়া মানে কি? ধরো পর্যায়কাল 2 সেকেন্ড, পরবর্তী 3 সেকেন্ড, মানে কি? এই যে এই বলটা এখান থেকে এখানে আসছে, আগে ছিল 2 সেকেন্ড সময় লাগতো না, এখান থেকে এখানে আসছে, আবার এখানে আসছে, আবার ধরো এখানে গেছে, এখানে গেছে, এই যে শেষ হয়েছে না। ধরো পুরোটা একটা দূরত্ব অতিক্রম করতে, ধরো এখান থেকে যাত্রা শুরু করছে, বা ধরো এখান থেকে যাত্রা শুরু করলো, এখানে যাইয়া আবার এখানে আসতে, এখানে একবার গেছে, আবার একবার ফিরে আসতে, মোট তার টাইম লাগছে 2 সেকেন্ড। এবার তার পর্যায়কাল বাইরে 3 সেকেন্ড হয়েছে, অর্থাৎ সে 1.5 সেকেন্ডে গেছে, 1.5 সেকেন্ডে আসছে, অর্থাৎ এখন আসছে 3 সেকেন্ডে। আগে আসছে 2 সেকেন্ডে, পরে আসছে 3 সেকেন্ডে, তার মানে কি স্লো হয়েছে না? তাই উত্তর হচ্ছে এটা। এবার দেখো জিকে এল কমালে টি কমবে, টি কমা মানে কি? আগে ছিল 2 সেকেন্ড, এখন হবে 1 সেকেন্ড, তার মানে কি আরও ফাস্ট হয়েছে। আগে 2 সেকেন্ডে যাওয়া আসা করতে, এখন 1 সেকেন্ডে যাওয়া আসা করে। আবার এখানেও সেম, এলকে স্থির রেখে জিকে বাড়ালে টি বাড়বে, টি বাড়া মানে কি? এবার দেখো জিকে বাড়ালে কিন্তু টি বাড়বে না, টি কমবে, অর্থাৎ এটা ভুল। আবার জি বাড়ালে টি কমবে, এটা ঠিক। যেহেতু এটা পুরোটা ভুল তাই এটা বাদ, এটা ঠিক। এবার টি কমা মানে কি? ফাস্ট হওয়া, তার মানে স্লো তো হবে না, তাই এটা আনসার। একটু আগে বলছিলাম যে এ বিন্দুতে কোনটি সঠিক। আগে বলি, এ বিন্দু মানে সাম্যাবস্থায় x 0, ভি ম্যাক্স, এ মিনিমাম, ঠিক আছে। এবার দেখো বেগ ও ত্বরণ উভয় সর্বোচ্চ, হবে না, বাদ। বেগ সর্বনিম্ন, বাদ। বেগ সর্বোচ্চ, ত্বরণ সর্বনিম্ন, ত্বরণ সর্বনিম্ন, বেগ সর্বোচ্চ, ঠিক আছে, এটাই আনসার। এটা দেখো সরল দোলককে 4g অভিকর্ষ ত্বরণে একটা গ্রহে নিয়ে গেলে দোলনকাল কত? আমরা কি জানি দোলনকাল 2π√L/g,
অর্থাৎ লিখতে পারি কি এটার সাথে এটা ব্যস্তানুপাতিক, অর্থাৎ T1/T2 √G2/G1। ঠিক আছে, তো একটি জড় দোলককে 4G, আগে এটা বসাই, যে গ্রহে আছে ওই গ্রহে ধরলাম G, আর নিয়ে গেছি আমি 4Gর একটা গ্রহে, তাহলে G কাটা কি থাকে, T1/T2 = 2, এই যে √4 মানে 2। এবার দেখো T2 মানে কি, T1/2 অর্থাৎ T/2, এটাই হচ্ছে অ্যান্সার। এত মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দৈর্ঘ্য দোলনকার এত হলে দৈর্ঘ্য কত, এর আগের মতো বসাবো T1/T2 √L1/L2, L1 L2 বসাবা, সরি T1 T2 বসাবা, L1 বসাবা, L2 মান আসবে 2.7। সরল দোলকের সাম্যাবস্থায় সর্বোচ্চ কি থাকে, বেগ। এটা দেখো, একটা সরল দোলক ভূপৃষ্ঠে এত সেকেন্ড একবার টিক দেয়, অর্থাৎ টি হচ্ছে এত, টি কত 2π√L/G। আমার লাগবে কি, দৈর্ঘ্য, তাহলে এটা স্কোয়ার করে দিই, 4π² L/G। ঠিক আছে, এবার আমি এলটাকে এক পাশে রাখি, তাহলে কী হবে T² G/4π²। এবার টি এর মান হচ্ছে 0.75, এটা হচ্ছে 9.8, এটা হচ্ছে 3.1416, বসাইলে এটার মান হবে 0.559। সরল দৈর্ঘ্যের ক্ষেত্রে কোনটি সঠিক, এটার উত্তরটা হবে L সমানুপাতিক G। কেন দেখো, T 2π√L/G, দেখো এখানে L আর G উপর নিচে আছে না, তাহলে আমি T √G 2π × এবার এটাকে আমি ধ্রুবক ধরলাম, তাহলে কি থাকে √G √L সমানুপাতিক, √√ কাটা G সমানুপাতিক L। ঠিক আছে, এটা দেখো সেকেন্ড দোলকের কম্পাঙ্ক F সমানুপাতিক 1/T, সেকেন্ড দোলকের টির মান কত 2, কম্পাঙ্ক হচ্ছে 0.5 হার্জ। দেখো T² 4π² L/G। ঠিক আছে, টির মান সেকেন্ড দোলকের কাছে টির মান 2, অর্থাৎ 2 দুগুণে 4, 4π² L/G, 4 কাটা, L সমান কত আসে, G/π², G/π²। যে দোলক সাম্যাবস্থান থেকে সর্বাধিক সরণে যদি এত সেকেন্ড নেয় তাকে কি বলে, তাকে বলা হয় সেকেন্ড দোলক। কেন বলো তো, সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। ঠিক আছে, এখান থেকে যাত্রা শুরু করছে, এখান থেকে যাত্রা শুরু করে সে সর্বাধিক স্মরণে গেছে আধা সেকেন্ড, আবার আসছে আধা সেকেন্ড, 1 সেকেন্ড, আবার গেছে 1.5, আবার আসছে 2 সেকেন্ড, হয়েছে না, এখান থেকে পুরো ঘুরে আবার এখানে আসছে 2 সেকেন্ড হইতে হবে, অর্থাৎ একবার, দুইবার, তিনবার, চারবার, মোট 4বার অতিক্রম করছে, তো 4 × 0.5 2 সেকেন্ড। তাই এটা হবে সরল দোলকের, এখানে বলছে সর্বাধিক স্মরণে যেতে, বলে না যে একেবারে এখান থেকে যাইয়া আবার এখানে আসছে, আবার গেছে, আবার আসছে, এমন না, এখানে থেকে এখানে গেছে আধা সেকেন্ড, আবার গেছে মোট 1 সেকেন্ড হয়েছে, আবার আসছে আধা সেকেন্ড, আবার আসছে 1 সেকেন্ড, অর্থাৎ এই দূরত্বটা, এই বিন্দুটা ফুলফিল হয়েছে, তাই এটা হচ্ছে 2 সেকেন্ড, তাই সেকেন্ড দোলক। মহাকাশে সেকেন্ড দোলকের কম্পাঙ্ক 0, কারণ কি, কম্পাঙ্ক F সমানুপাতিক 1/T, মহাকাশে দোলন 0, তাই মহাকাশে দোলন হচ্ছে ইনফিনিটি, 1/∞ মান 0। একটি সেকেন্ড দোলকের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে সময় লাগে কতক্ষণ, এই যে ধরলাম এই এখান থেকে এখানে যেতে সময় লাগে 1 সেকেন্ড, আবার আসতে 1 সেকেন্ড, 2 সেকেন্ড না, তাই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগে 1 সেকেন্ড, যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে 1 সেকেন্ড।
স্প্রিং ধ্রুবকের এককটা, স্প্রিং ধ্রুবকের এককটা হচ্ছে মূলত নিউটন মিটার ইনভার্স 1। কারণ হচ্ছে আমরা জানি যে F ইকুয়াল টু F সমান সমান মাইনাস কে এক্স, অর্থাৎ কে ইজ ইকুয়াল টু F বাই এক্স মাইনাস নিউটন মিটার, তাই নিউটন মিটার ইনভার্স 1। আজকে এতটুকুই, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। তাহলে তোমরা ফিজিক্স নেক্সাসের সাথেই থাকো পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।